দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন একদম নিকটবর্তী। জুন মাসের 21 তারিখে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং অন্য অন্য নির্বাচনের সময় চাইতে আলাদা একটি নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে আরও বড় করা হয়েছে, প্রায় 15টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে নতুনভাবে। এবং তার মধ্যে সিলেটের পশ্চিম সিলেট যেটা আছে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টুকরবাজার এলাকা 37, 38, 39 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদা আক্তার রিনা আমার সামনে বসা আছেন এবং তিনি আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে চিনেন এবং জানেন। বর্তমান সরকারি দলের আওয়ামী লীগের মহিলার লীগের অনেক দায়িত্বে রয়েছেন তিনি। আমরা অবশ্যই তার কাছ থেকে জানব। তাছাড়া এই নির্বাচনে নিজেকে অংশগ্রহণ করার কারণ এবং ওনার উদ্দেশ্য কী এবং ওয়ার্ডকে নিয়ে স্বপ্ন কী, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে এই 3টি ওয়ার্ডের যারা রয়েছেন আমাদের লাইভে, আমরা আশা করব আমাদের লাইভগুলো দেখে তার কথাবার্তা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন প্রার্থীর দ্বারা আপনার ওয়ার্ডের উন্নয়ন হবে, কোন প্রার্থীর দ্বারা আপনারা অধিকার বঞ্চিত মানুষগুলো অধিকার ফিরে পাবে এবং কোন প্রার্থী অধিকার আদায়ের লক্ষ্যে সিটি কর্পোরেশন অথবা সরকারের বিভিন্ন সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। তো অবশ্যই সব বিষয়ে আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি, আপনারা সাথে থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক। তো আমরা প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাই, দর্শকদের জন্য পরিচয়টা দেওয়ার পরে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে। আপনি যদি একটু পরিচয়টা দেন। ধন্যবাদ ম্যাগাজিন ফেসবুক চ্যানেলকে আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ও আদাব। আমি 37, 38, 39 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী এবং আমার নাম হচ্ছে মাহমুদা আক্তার রিনা। আমি আমার বিশেষ করে আমার যে 42টা ওয়ার্ড বর্তমানে হয়েছে, 42টা ওয়ার্ডের মধ্যে আমার 37, 38, 39 নং ওয়ার্ড সব কিছু থেকে বঞ্চিত, অবহেলিত। বিশেষ করে আমার নির্যাতিত, অবহেলিত মা বোনেরা। আমি চাই যে আমার 37, 38, 39 নং ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করব, করে আমি আমার বঞ্চিত, অবহেলিত মানুষের জন্য কাজ করে যাব এবং আমার 37, 38, 39 নং ওয়ার্ডবাসী জনগণকে বলবো যে আপনারা আপনাদের মহামূল্যবান ভোটটুকু যাকেই দেন আপনাদের আমানত হিসেবে একটু জাস্টিফাই করে দিবেন। আমি চাই যে আমার যে 3টা ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট এবং পানি, আমার মা বোনেরা অনেক দূর থেকে, এমনকি ছোটো ছোটো বাচ্চাদের কুলে করে নিয়ে আমরা যখন নির্বাচনের কাজ করতে যাই তখন দেখা যায় যে মানুষের কতটুকু কষ্ট করে, তো অনেক দূর থেকে পানি নিয়ে আসে। এবং আমাদের 3টা ওয়ার্ডের মধ্যে 37 নং ওয়ার্ডে ঠিলারগাঁও বড়গুল একটা সরকারি স্কুলের খুবই অভাব। অনেক কষ্ট করে কিন্তু বাচ্চাগুলোরা অনেক রিস্ক নিয়ে অনেক দূরে গাড়ির পথ চলা অবস্থা বাচ্চাগুলো স্কুলে যায়, এমনকি অনেক অনেক দুর্ঘটনা পর্যন্ত হয়। তো আল্লাহ তাআলাই যদি আমারে নির্বাচিত করেন, আমি নির্বাচিত হই না হই, আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই যে আমি আমার জনগণের জন্য যতটুকু পারি আমি আমার এতটুকুই আমার সময়টুকু এবং আমার কাজগুলো ওনাদের মধ্যে বিলিয়ে দিতে এবং ওনাদের পাশে আমি থাকতে চাই। একটি বিষয়ে আমি জানতে চাই, আপনি কি কোনো দল থেকে অংশগ্রহণ করছেন না নির্দলীয় হিসাবে অংশগ্রহণ করছেন? না, আসলে আমি যুব মহিলা লীগ করি। আমার নেত্রী ডেইজি সারোয়ার, আপনারা সাংবাদিক ভাইয়ারা অনেকেই জানেন যে আমি যদি একটা সংগঠনে যদি না থাকি তাহলে আমি আমার জনগণের জন্য আমি কাজ করতে পারবো না এবং আমি সেবাটুকুর সুযোগ পাবো না। তো
আমি আমার এটাই আমি আমার নিজেকে ধন্য মনে করি যে আমি একটা যুব মহিলা লীগের সাবেক মহানগরের সাধারণ সম্পাদকের পোস্টে ছিলাম। এখন বর্তমানে জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি। আপনার সাইবার ক্রাইম ইফটিজিং সিলেট বিভাগের দায়িত্বে আছি। আমি নারী ও শিশুর দায়িত্বে নিয়ে কাজ করতেছি। তো আমি আমার এই দায়িত্বগুলা এবং এই কাজগুলা যাতে আমার জনগণের জন্য আমি কাজ করে যেতে পারি। আজকে যদি একটা সংগঠনে না থাকতাম তাহলে আপনারা হয়তো আমাকে চিনতেন না। এই পর্যন্ত যে আমি আসছি, আমার নেত্রী ডেজি সারোয়ার আপুর হাত ধরে আমি আসছি। তো আমার নেত্রী ডেজি সারোয়ার বলছেন যে রিনা, আমি যেহেতু ঢাকার মতো জায়গার মধ্যে আমি সমাজসেবা করে যেতেছি, সবার পাশে থাকতেছি, যদি সমাজসেবা করার লক্ষ্য উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে নির্বাচিত না হলে করা যায়। আমি চাই তুমি আমার কর্মী হয়ে, সিলেটে যে বেশিরভাগ দেখা গেছে অন্য অন্য জায়গায় নারীদের ক্ষেত্রে কিন্তু অনেক আগে, কিন্তু আমাদের সিলেটে কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু অনেক পিছনে এবং অবহেলিত, বঞ্চিত। তো আমি চাইতেছি যে আমি আমার এই মেধাটুকু এবং এই সমাজসেবার কাজগুলো যাতে আমি আমার 3টা ওয়ার্ডের জনগণের জন্য যেন সব সময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বিগত আমি 3 বছর ধরে আমি আমার নির্বাচনীয় কাজ করে যাচ্ছি এবং বন্যাকালীন থেকে ধরে তখন কিন্তু নির্বাচন করার কোনো কথাই ছিল না। তখনও কিন্তু আমি আমার আপনার বন্যাকালীন যতটুকু পারছি আমি আমার যে সবার পাশে ছিলাম এবং আমি থাকবো। শুধু এটাই নয়, আমার অনেক নারীরা কিন্তু অনেক নির্যাতিত হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আমাদের সিলেটেও একবার বললাম না যে আমাদের সিলেটে কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু অনেক পিছনে, এবং বর্তমানে নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন যারা আছে ওনারা কিন্তু ইচ্ছে করলে ওনাদের যদি ভালো করে সাপোর্ট দেওয়ার মতো একজন অভিভাবক হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে যদি ওনাদের পিছনে যদি থাকে, আমি আশা করি যে বর্তমানে নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন যারা আছে ওনাদের বেকারত্বটা দূর হবে। আমি নারী, বঞ্চিত, অবহেলিত নারীদের নিয়ে এবং ইয়াং জেনারেশন নতুন প্রজন্মে আমাদের ছেলে ও ভাইয়েরা যারা আছেন, আমি আমার ময়মুরব্বীগণ 3টা ওয়ার্ডের ময়মুরব্বীগণ অভিভাবকদের পরামর্শ নিয়ে ওনাদের দিক নির্দেশনা নিয়ে আমি আমার ইয়াং জেনারেশন এবং আমি আমার নারীরা, বঞ্চিত অবহেলিত নারীদের নিয়ে আমি আমার কাজ করে যাব। আমি নির্বাচিত হই না হই, আমি আমার কাজ করে যাবই। এটাই আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য। আসলে প্রশ্ন করেছি একটা, আর উত্তর পেয়ে গেছি অনেক কিছু। কারণ যেহেতু একজন প্রার্থী হিসাবে নিজেকে অংশগ্রহণ করেছেন এবং যেগুলো নিয়ে চিন্তা আছে সেগুলোই তিনি বলে দিয়েছেন। আমার এখান থেকে কিছুটা মাথায় আসলো যে তিনি অনেক চিন্তা ভাবনা করেছেন এবং যেই কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে তিনি কিন্তু মাথা বা মেধা কাজে লাগানোর চেষ্টা করছেন। বিশেষ করে তিনি যে কথাগুলো বলেছেন যে অনেক মা বোনেরা অবহেলিত আছে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা যায় পারিবারিকভাবে এবং সাংসারিকভাবে, তাদের যে অধিকার বঞ্চিত যারা রয়েছেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের নিয়ে সঠিক উদ্দেশ্যে সৎ কাজ করা, এবং বেকারত্ব যে নারী মহিলা যারা আছেন বিভিন্নভাবে সিটি কর্পোরেশন থেকে সরকার যুব উন্নয়ন হিসেবে অনেকভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, সেগুলো কিন্তু তিনি দূর করবেন। যারা বেকার আছেন তাদেরকে দূর করে তাদেরকে কাজে লাগাবেন, বেকার থাকতে দিবেন না। তাছাড়া সিলেট সিটি কর্পোরেশনের 37 নংয়ে পানির সমস্যা রয়েছে। তিনি একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে আমি দেখেছি আমার মা বোনেরা অনেক জায়গা থেকে কাঁধে কুলে বাচ্চা নিয়ে এবং খাখে কলসি নিয়ে পানি আনতে হয় অনেক দূর থেকে। সেটা ওনার দেখে কষ্ট লাগে। সেই পানির অভাবটা দূর করা এবং বিশুদ্ধ পানি মানুষকে দেয়া, মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখা, এটা তাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই তিনি সেই কাজগুলো করবেন। তিনি আরেকটি কথা বলেছেন যে আমি নির্বাচিত হই আর না হই, হবার আগেও কিন্তু আমি মানুষের সেবা করেছি, কখনো ভাবিনি যে আমি নির্বাচনে আসব। কিন্তু এখন যেহেতু এই সুযোগটা আসছে 37 এবং 39 নং ওয়ার্ডের জন্য কিছু কাজ করতে চাই। শিক্ষা খাত নিয়ে তিনি বলেছেন যে আমার স্কুল প্রতিষ্ঠানগুলো আমি যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তা তিনি করেছেন এবং করছেন। তো সব মিলিয়ে আমরা তার কাছ থেকে যে কথাগুলো শুনলাম যে আসলে যেহেতু একজন মহিলা লীগের কর্মী হিসাবে এবং
সিলেট জেলার সম্ভবত 22 মহিলা লীগের 22 প্রেসিডেন্ট হিসাবে আছেন এবং ওনার নেত্রীর নামও বলেছেন এবং তারা উপর থেকে কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছেন এবং বলে যাচ্ছেন যে মানুষের কল্যাণে কাজ করো, মানুষের জন্য কাজ করো। আর যেই কাজগুলো করলে এবং দুনিয়াতেও সম্মানী হওয়া যায়, আখেরাতেও সম্মানী হওয়া যায়। তবে একটা বিষয়, আমাদের চাওয়া যদি তাকে নিকুত, পাওয়াটা নিশ্চিত। নিকুত চাওয়াটা যদি তার অন্তরে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার মনোবাসনাটা পূরণ করবেন, এতে কোনো ভুল থাকতে পারে না। আমরাও এটা মনে করব যে সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত যে ওয়ার্ডগুলো হয়েছে সেই ওয়ার্ডে যারা অংশগ্রহণ করেছেন বা করবেন তারা যেন একদম ভালো মানুষ হন এবং যারা করছেন বা করবেন তাদের মধ্যে যাকে আল্লাহ তাআলা নির্ধারিত করবেন সেই মানুষের দ্বারা যেন ওয়ার্ডবাসী উপকৃত হয়, অধিকার বঞ্চিত মা বোনেরা তারা যেন তাদের অধিকার ফিরে পায়। সরকার তো এটাই চেয়েছেন যে যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো সরাসরি সরকারের কাছে যেতে পারবেন না, এমপির কাছে যেতে পারবেন না, উপজেলা চেয়ারম্যানের কাছে যেতে পারবেন না, তারা যেন তাদের ঘরের পাশে প্রতিনিধি পায় সেই জন্যই কিন্তু ইউনিয়ন নির্বাচন দিয়েছেন, ওয়ার্ড নির্বাচন দিয়েছেন। ঠিক একইভাবে সিটি কর্পোরেশনের ওয়ার্ড যেটা মহিলা সংরক্ষিত আসনের 3টি আসন নিয়ে একজন মহিলা দিয়েছেন, যাতে অনেক মহিলারা আছেন পুরুষের সাথে কথা বলতেই তারা অনেক লজ্জাবোধ করেন এবং অনেক বিষয় আছে তারা পুরুষকে সরাসরি বলতে পারবেন না। সেই চিন্তা করেই কিন্তু সরকার মহিলা সংরক্ষিত আসন তিনটি ওয়ার্ডে একজনকে দিয়েছেন, যাতে অধিকার বঞ্চিত মহিলারা এই মহিলার সাথে তার দুঃখের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে এবং সে যেন সেখান থেকে সরকারিভাবে সুযোগ সুবিধাটা বুক করতে পারে এবং তার অধিকারটা সে ফিরে পায় এবং এখান থেকে যেন সুযোগ সুবিধাটা সে কাজে লাগাতে পারে, তার বিপদ থেকে যেন সে উদ্ধার হতে পারে, পরামর্শ পায়। সেজন্যই কিন্তু সরকার চিন্তা ভাবনা করে মহিলাদের জন্য মহিলা কাউন্সিলর নির্বাচিত করেছেন এবং এই ওয়ার্ডেই কিন্তু তিনি আজকে সংরক্ষিত মহিলা আসনের অংশ হিসাবে তিনি এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো আপনারা যারা ভোট দিবেন, যেহেতু নির্বাচনটা একদম নিকটবর্তী, সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন একদম কাছাকাছি চলে আসছে, তো সেই নির্বাচনে আপনি আপনার প্রার্থীকে আসলে অনেক যাচাই বাছাই করে তার কথাবার্তা শুনতে হবে, যে আপনার সাথে বসে আপনার সাথে গিয়ে কী ধরনের কথাবার্তা বলে। আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করবেন যে আপনি যে মহিলা কাউন্সিলর হয়েছেন, মহিলা কাউন্সিলরের কাজ কি, আপনি কি করতে চান, আপনার অধিকার আছে, আপনার ভোটটা আপনি দিবেন, যাচাই বাছাই করে দিতে হবে। একটি ভোট আপনি যদি মনে করেন আমার ভোটটি আমি দিয়ে দিব, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিব, না, এটা হবে না। এটা বলতে পারি যে আমার অধিকার আমি দিব, এটা ঠিক আছে, কিন্তু আপনার ভোট যদি আপনি যে কাউকে দিতে পারেন আপনাকে কেউ বাধা দিবে না, কিন্তু এর মানে এটা না যে আপনি একজন খারাপ মানুষকে দিবেন, আপনি একজন অযোগ্য ব্যক্তিকে দিবেন, তার মানে আপনার ভোটটা পুরোটাই নষ্ট হয়ে গেল। তাছাড়া এই অযোগ্য ব্যক্তিকে দিলে সে খারাপ কাজও করতে পারে এবং খারাপ মানুষকে দিলে খারাপ কাজ করলে এজন্য দায়ীও কিন্তু আপনি থাকবেন। ভোট হচ্ছে একটি আমানত, এটার এত মূল্য। একটি ভোটের কারণে একজন ভালো মানুষ যদি নির্বাচিত হয়ে আসে সেখান থেকে আপনার ওয়ার্ড এবং আপনার এলাকাবাসী অনেক উপকৃত হবে, আর সেই উপকৃত হলে কিন্তু আপনিও সবের অংশীদার সেখান থেকে হচ্ছেন। তাই অনুরোধ করব নতুন ওয়ার্ড যারা সিলেট সিটিতে পেয়েছেন আপনাদের কাউন্সিলর অথবা মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর আপনারা যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে অবশ্যই তাদেরকে ভোট দিবেন। আমি আমির হোসেন সাগর আজকে এখানে এসেছি রিনা কাউন্সিলর প্রার্থী মাহমুদা আক্তার রিনার যে সাক্ষাৎকার নিচ্ছি সেখান থেকে অবশ্যই আপনারা তার কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কতটুকু দক্ষ রয়েছে, তার দ্বারা কতটুকু কাজ হবে। একজন জনপ্রতিনিধি সে যদি দক্ষ না থাকে, বুদ্ধিমান না থাকে, তার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে সে কি করে আপনার অধিকার সে আদায় করবে। তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে যাচাই করবেন। শুধু আজকে যে আমি এখানে আসছি এটা না, আসলে আমি আজকে এখানে হয়তো ওনার বক্তব্য নিচ্ছি, অন্য কেউ অন্য কারো বক্তব্য নিচ্ছে। তো পুরো ওয়ার্ডে যারা আছেন আপনারা আপনাদের ওয়ার্ডের ভোটগুলো ভালো করে দেখেন, যাচাই বাছাই করে আপনি সিদ্ধান্ত নেবেন। এখন যেহেতু নির্বাচন শুরু হয়েছে আপনার কাছে প্রতিদিন কিন্তু এই আপনার প্রার্থীরা যাবে, এখানে হুট করে কথা কাউকে দিলে চলবে না, কিন্তু আপনার চিন্তা করে কথা দিবেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনারা অবশ্যই দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আপনারা শেয়ার করবেন। প্রবাসী যারা আছেন আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে আপনি আপনার এই এলাকা থাকতে পারেন, কারণ যেহেতু এখন প্রায় 32 হাজার ভোট রয়েছে এই সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীর এই এলাকাতে, তখন কিন্তু আপনিও কিন্তু এখানে একজন ভোটার হতে পারেন, হয়তো বা প্রবাসী আছেন, কিন্তু দেশে তো আপনার আত্মীয় স্বজন রয়েছে, আপনার ভোটার রয়েছে, মা রয়েছেন, বাবা রয়েছেন, ভাই রয়েছেন, আপনার স্ত্রীও থাকতে পারে। তো তাদের সাথে আপনি কথা বলেন যে এই লাইভটা দেখলাম, এভাবে অমুককে দিলে ভালো হবে। পরামর্শক্রমে এই ওয়ার্ডে আপনারা নতুন কাউন্সিলর নিয়ে আসবেন, যার শুরুটা ভালো তার শেষও ভালো। এটা আমি বারবারই বলছি, এই শুরুটা যেন আপনাদের ভালো হয়। আপনি এমন একজন প্রার্থীকে নিয়ে আসেন
যা এরপরেও যারা আসবে তারা যেন ভালো হয়ে আসতে পারে। আর শুরুতে যদি আপনারা খারাপ করে ফেলেন, খারাপ প্রার্থীকে নিয়ে আসেন, আপনি অধিকার ফিরে পান না এই প্রার্থীর দ্বারা, তাহলে আপনারা আর কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই শুরুটা ভালো করেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এখানে তো বোধহয় 30 থেকে 32 হাজার ভোট হবে 3টি ওয়ার্ডে। তাছাড়া আপনার এখানে তো অনেক স্কুল রয়েছে। স্কুলে তো সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। আপনি বলছেন আপনার টিল্লারগাঁওয়ে একটি স্কুলের প্রয়োজন, এবং স্কুলে এখন বিভিন্নভাবে একটা শিক্ষার্থীকে মেধাবী করার জন্য সরকার বিভিন্ন চিন্তা ভাবনা করছেন। তো সেক্ষেত্রে আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে? যেটা সরকার যেটা করছেন যে বিভিন্ন স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ জি বা বিভিন্নভাবে এই যে স্কুলের যারা গরিব আছে অনেকেই কিন্তু এই যে সরকারি বৃত্তি ভাতা আছে, ছাত্রদের ভাতা দেওয়া হচ্ছে, এইগুলা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আসলে যে বর্তমানে আমাদের বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের বাংলাদেশের দরিদ্র থেকে ধরে এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক স্বাবলম্বী হয়েছে। তো আমি আমার আল্লাহ তাআলা যদি আমার আশাটুকু পূরণ করেন, এবং আমি কিন্তু আপনার সাইবার ক্রাইম ইফটিজিং সিলেট বিভাগের দায়িত্বে আমি কিন্তু স্কুল এবং নারী এবং শিশু নিয়ে কিন্তু কাজ করি। এখন আমার স্কুলে প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমাদের ছেলে মেয়ে, ওনাদের লেখাপড়ার ফাঁকে যাতে সরকারে কম্পিউটার প্রশিক্ষণ এমনকি এভরিথিং সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছেন, অনেকে কিন্তু পাচ্ছে না। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমার ছেলে মেয়েরা যেন ওনাদের অগ্রাধিকারটুকু যেন আমার দ্বারাই যেন ওরা যেন পায়, আমি চেষ্টা করে যাব। আপনার এই যে শিক্ষা ভাতা থেকে ধরে বর্তমানে সরকারি স্কুলের কিন্তু অনেক ধরনের কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমি আমার সর্বাস্ত সব কিছু দিয়ে আমি চেষ্টা করব ওনাদের অগ্রাধিকারটুকু ফিরিয়ে দিতে। এবং আপনারা জানেন যে আসলে যে আমি কিন্তু 37 নং ওয়ার্ডে বসবাস করি। 39 নং ওয়ার্ডে ছেলের বউ আমি। আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা সুবেদার মুশারফ হোসেন, উনি 5 নম্বর কোম্পানির সেক্টর কমান্ডার ছিলেন, এবং আমার বাসুরও 2জন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার নাতিনও। তো সেই হিসাবে ওনারা যেহেতু দেশের জন্য করে গেছেন, দেশের মানুষের জন্য করে গেছেন, দেশটাকে স্বাধীন করে গেছেন, আমি চাই যে আমার দেশের মানুষ, দেশের জনগণের জন্য যাতে আমি আমার বাকি সর্বস্ত সব কিছু দিয়ে ওনাদের সেবাটুকু আমি করে যেতে পারি। এটাই আমার লক্ষ্য, এটাই আমার আশা। এখন পর্যন্ত আসলে আপনি তো ঘুরেছেন, সম্ভবত আপনি পুরো এলাকাটা আপনার ঘুরতে না পারলেও মোটামুটি সব এলাকায় কম বেশি গিয়েছেন। কতটুকু আশাবাদী আছেন যে আপনাকে মানুষ গ্রহণ করছে বা করবে? কারণ আপনার সাথে তো আরো প্রতিদ্বন্দ্বী অনেক রয়েছেন, মহিলা কাউন্সিলর হিসাবে আরো অনেকেই আছেন। তো কতটুকু আশাবাদী আছেন যে আপনি বিজয় লাভ করতে পারবেন বলে? আমি যখন আমি স্টেপ নিই 3 বছর আগে, আমি আমার 3টা ওয়ার্ডের মুরব্বীগণ এবং আমি আমার যুব সমাজ ভাইদের নিয়ে সবার কাছ থেকে কিন্তু আমি অনুমতি নিয়েই কিন্তু আমি কিন্তু স্টেপটা নিছি যে আসলে যখন ইউনিয়ন থেকে সিটি হবে, আমার এই যে 3টা ওয়ার্ডের এই টুকের বাজার ইউনিয়নের জনগণ যে ভুক্তভোগী, আমি ওনাদের জন্য আমি কিচ্ছু করব। তো দেখা গেছে যে আসলে আমার ভাগ্যটা ভালো যে আমি 37-এ বর্তমানে বসবাস করছি, 39-এ আমার বাসস্থান। তো আমার 3টা ওয়ার্ডের জনগণে কিন্তু আসলে আমার অনেক ভালোবাসে, কারণ আমি কাজের হিসাব দিলে হয়তো শেষ হবে না। কারণ ওনারাই আমারে চাইতেছে যে আমি যেন ওনাদের জন্য সব সময় যেন আমি কাজ করি, যেহেতু যা হলে আমি যেন নির্বাচন হয়ে যেন ওনাদের কাছে সব সময় আমি থেকে যাই। কিন্তু আরেকটা কথা আমি আপনাকে বলি, আমি কিন্তু 7, 8, 9 আমি নির্বাচন করার কথা ছিল। যখন আমি আমার 3টা ওয়ার্ডের জনগণের এই কষ্টটুকু দেখে আমি থাকতে পারি নাই 8 নং ওয়ার্ডে, আমি 37 নং ওয়ার্ডে চলে আসি এই উদ্দেশ্যে যে আমার 3টা ওয়ার্ড তো বেশিরভাগ বঞ্চিত, অবহেলিত, এবং যারা ইউনিয়ন যখন ছিল তখন কিন্তু মেম্বারনি চেয়ারম্যানরা ছিলেন, তখন কিন্তু কোনো ধরনের উন্নয়নের কোনো কিছু আকৃতি আপনারাই দেখেন যে বয়স্কর ভাতা, বিধবা ভাতা এবং মাতৃ ভাতা,
থেকে ধরে আমি এগুলো কিন্তু আমি করে দিছি, অনেকটা ইয়ে করে দিছি। তো আমি উপজেলা থেকে ফর্ম এনে আমি নিজে ফিল আপ করে ওনাদেরকে আমি করে দিছি, যতটুকু সাধ্য অনুযায়ী আমি করছি। মানে ওনারা দেখছে যে বর্তমান মেম্বারনি যারা আছেন কিংবা মেম্বার যারা আছেন ওনাদের কাছে এই ধরনের কোনো সুযোগ সুবিধা পায় নাই, সুযোগ সুবিধা পায় নাই বলে ওনারা আমাকেই সবসময় আমার কাছেই আসেন, আমার ভালোবাসেন বলে কিন্তু ওনারা আমার কাছে আসেন। তো আমি আশা করি, আমার দীর্ঘ বিশ্বাস যে আমার 3টা ওয়ার্ডের জনগণে আমারে ভালোবেসে কিন্তু 21শে জুন ওনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি জয়ের মালায় নিয়ে আসতে পারবো। আমি দীর্ঘ বিশ্বাস, কারণ কাজে পরিচয়, দল বল নির্বিশেষে কাজ ব্যক্তি। আজকে আমি 5টা বছর যদি ওনারা আমারে, যেমন স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা রেজাল্ট 1 বছর পরে পায়, যেমন ধরেন আমি যদি 5টা বছর ওনাদের আমানত, বুট একটা আমানত, এই আমানতটুকু যদি ওনারা আমারে বিশ্বাস করে ওনারা আমারে যদি নির্বাচিত করান, আমার যদি কাজে আমার পরিচয়, ওনারা যদি আমার কাছে কোনো ধরনের কষ্ট কোনো কিছু থেকে বঞ্চিত হন, অবশ্যই 5 বছর পরে ওনারা আমার কখনো চাইবেন না। কিন্তু আমি আশা করি যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আমার প্রিয় 3টা 37, 38, 39 নং ওয়ার্ডের জনগণের কাছে মনে হয় আমার ভোট চাইতে হবে না, ওনারা আমারই বারবার নির্বাচিত করবেন, আমি আশা করি। একটি বিষয়, আপনি নির্বাচিত হবেন, হওয়ার পরে প্রথম কোন কাজটি নিয়ে চিন্তা ভাবনা আছে? তাছাড়া আমি যতটুকু জানি যে বন্যার সময় কিন্তু আমি বেশি কাজ করি, আমি বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, বিভিন্ন এলাকার রাস্তাঘাট আমি তুলে ধরি, আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে আমার শুরু থেকেই, এবং অসহায় মানুষ নিয়ে আমি কাজ করি। অসহায় মানুষের বাড়ি বাড়ি গ্রামে অজপাড়া গায়ে আমি যাই, বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা দেখা যায়, যার কারণ হচ্ছে ড্রেনের কারণে বা বিভিন্ন রাস্তাঘাটের কারণে যারা আসলে কালভার্ট দেননি, এই যে জলাবদ্ধতার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, নোংরা পানিতে হাঁটতে হচ্ছে। অনেক জায়গায় আছে আপনার এই 3টি ওয়ার্ডের মধ্যে, যেমন ময়াসর এলাকা, সোহেলা, অনেক গ্রাম আছে, টিলারগাঁওয়ে কিন্তু ভিতর দিকে অনেক কিছু আছে। তো তারা আসলে নামাজেও যেতে পারে না, মুরব্বীরা যারা আছেন এই নোংরা পানির জন্য নামাজেও যেতে পারে না। তো সেটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? সর্বপ্রথমে যদি আমি নির্বাচিত হই, আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যতে রাখেন, সর্বপ্রথমে রাস্তার খুব প্রয়োজন, রাস্তা, ড্রেন, কালপাট। কারণ এই যে রাস্তা, এই যে নোংরা পানিগুলা, রাস্তাঘাট ভাঙ্গা, আজকে আমি নির্বাচনের কাজ যে করে আসছি আমি নিজে কিন্তু ভুক্তভোগী হয়ে আসছি। তো আমার যেহেতু কষ্ট হচ্ছে, তাহলে আমার জনগণের আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ ওনারা কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু বসবাস করতেছেন। তো সর্বপ্রথম রাস্তা, ড্রেন, কালপাট দিয়ে আমি শুরু করব। তারপরে যে পানির কষ্টটুকু, যে দেখা গেছে যে পানির কষ্ট 3টা ওয়ার্ডে কিন্তু বেশিরভাগ পানির কষ্ট। আমি আমার যদি নির্বাচিত নাও হই, আমি আমার যে নোট করছি, আমি প্রত্যেকটা এলাকায় গেলে কার কোন কষ্ট কি ভুক্তভোগী হচ্ছেন, যেমন বয়স্ক ভাতা, মাতৃভাতা, তারপরে আপনার এই যে বিধবা ভাতা, রাস্তা, ড্রেন, কালপাট, তারপরে পানির, এগুলা কিন্তু আমি নোট করে কিন্তু আমি 3টা ডায়েরি কিন্তু পুরো ফিল আপ করে ফেলছি। যে 3টি ওয়ার্ডের জন্য 3টি ডায়েরি? জি, 3টি ওয়ার্ডের জন্য কিন্তু 3টা ডায়েরি আমি ফিল আপ করছি। মানে কোন কোন সমস্যাগুলো আছে সেগুলো লিখে রাখছেন যাতে পরে ভুল না পড়ে? জি, আমি এইগুলা তুলে ধরে রাখছি বর্তমানে। তো আমি যদি নির্বাচিত নাও হই, অন্যজনও যদি হয়, আমি আমার যেহেতু আমি আমার 2টা দায়িত্বে আছি, আমার সেই দায়িত্ব থেকে আমি চেষ্টা করব যে যে জনপ্রতিনিধি যাবেন উনাদেরকে আমি আমার সব কিছু দিয়ে, আমার মেধা এবং শক্তি এবং আমার আমি যে বর্তমানে দায়িত্বে আছি এগুলা দিয়ে ওনারা আমি সহযোগিতা করে যাব, এবং আমি জনগণের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ সবসময় এই কষ্টগুলো দূর করার জন্য। কারণ আমার সবসময় কিন্তু আমি যার কাছ থেকে অনুপ্রেরণা পাই, আমার বড় ভাই প্রবাসী শাহ শফিক, উনি আমাকে সবসময় কিন্তু আমাকে বলেন যে এমনি উনি কিন্তু আমাকে লন্ডনের ফান্ডের থেকে সবসময় সহযোগিতা করেন, এই যে আমার দরিদ্র অসহায় মানুষের জন্য সহযোগিতা যে আমি যার জন্য করতে পারতেছি। এবং প্রথম তো আমার ডেজি স্যার আর আপু, যে আমি একটা সংগঠনে যেহেতু আছি, আর যে বর্তমানে যার ফান্ডের থেকে এই পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত, করোনাকালীন বলেন, বন্যাকালীন বলেন, এবং মেয়েগুলার এই পর্যন্ত কিন্তু আমি 10টা মেয়ের বিয়ে দিয়ে দিছি, এতিম মেয়ে, আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আমার কথা হয়েছে আমরা এমন কাজ করব
যাতে আমরা যদি মারাও যাই, আমরা তো সবাই চিরস্থায়ী না, আমাদের কাজে আমাদের পরিচয়টুকু বাড়ায় মানে আসবে, যে যাতে মানুষে বলে যে না একটা মানুষ ছিল এই কাজটুকু করছে। কিন্তু আমরা এইটাই চাই, আমি আমার নিজের স্বার্থ খুঁজে আমি কখনো কাজ করিনি। আল্লাহ তাআলা যেন আমার জন্য এই রাস্তায় যেন না নেয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার দেশবাসীর কাছেও বলতেছি, আমার 3টা ওয়ার্ডবাসীর কাছেও বলতেছি যে আল্লাহ তাআলা যেন আমার সবসময় সততা, এবং সততার শক্তি কিন্তু আলাদা। সততার শক্তি দিয়ে কিন্তু অনেক কিছু হয়তো কষ্ট হবে, কিন্তু কষ্ট হলে কিন্তু আমরা কিন্তু অরিজিনাল কাজটুকু করতে পারতেছি। তো এই কষ্ট করে এর চেয়ে জনগণের জন্য যদি আমার এর চেয়ে বড় ধরনের কষ্ট করতে হয়, আমি করব। একটি প্রশ্ন, আপনি বলেছেন যে টুকুরবাজার ইউনিয়ন আপনার এখনো অনেক জিনিস থেকে বঞ্চিত বঞ্চিত, হয়েছে। জি জি সরকার তো সারা দেশেই কিন্তু উন্নয়ন করেছেন, জি জি। টুকুরবাজার ইউনিয়ন বঞ্চিত হওয়ার কারণ কি? বঞ্চিত হওয়ার কারণ সরকারে বরাদ্দ দিতে কিন্তু কম দিচ্ছেন না। হুম, কারণ আপনারা জানেন বাঙ্গাসুরা বাংলাদেশ থেকে হয়েছে ডিজিটাল বাংলাদেশ। হুম। ডিজিটাল বাংলাদেশ থেকে বর্তমানে স্মার্ট বাংলাদেশ। আমাদের উন্নয়নের কোনো শেষ নাই। হুম। আমাদের মনে করে একজন জনপ্রতিনিধি হিসাবে, আসলে আমি কারো মানে বিরোধী হয়ে কথা বলছি না, একজন ভালো জনপ্রতিনিধির জন্য কিন্তু সব কিছু সম্ভব। যে জনপ্রতিনিধি ইচ্ছা করলে সরকারের যে বরাদ্দগুলা, এগুলা হয়তো সঠিকভাবে কেউ পান নাই বিদায় ওনাদের এত কষ্ট। কারণ সরকারি কল বলেন, ডিপ বলেন, আপনার যে রাস্তাঘাট, ড্রেন, কালপাট, এগুলো তো সরকারের বরাদ্দগুলা কাজ। তো এগুলা কেন পান না, এটা আপনারা খুঁজে বের করুন। এটা আমি যদি এখন বলতে যাই তাহলে হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন, কিন্তু সত্য কথা বলতে হয়। তারপরে এটা আপনারা সাংবাদিক ভাইয়েরা তো আপনারা সত্যর পথে সবসময় থাকেন, সত্য খুঁজে বের করেন, আপনারা খুঁজে বের করেন। কারণ হয়তো যদি জনপ্রতিনিধি হিসাবে এখন অংশগ্রহণ করেছি, জনপ্রতিনিধি যখন ছিলাম না তখন তো বর্তমানে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কাজগুলা, উন্নয়নগুলা, বরাদ্দগুলা, এগুলা ব্যাপারে তো আমরা তো মোটামুটি জানি। তো আমার মনে হয় যে আপনার মনে হয় কি, সত্য কথা বলতে যে একজন জনপ্রতিনিধি ইচ্ছে করলে একটা গ্রাম, 3টা ওয়ার্ড এবং সব কিছু ওনারা কিন্তু উন্নয়ন করতে পারে, কিন্তু জনগণের কষ্টগুলো দূর করে দিতে পারে। তো আমার জনগণ এগুলো পায় নাই। এমনকি অনেকে অবজেকশন দিছেন, অনেকে বলছেন হয়তো বর্তমানে মানে ভালো করে করার কিছু সাধ্য নেই, যেহেতু আমি নির্বাচন করব। এখন বর্তমানে নির্বাচন করব, যদি আল্লাহ তাআলা যদি নির্বাচিত করেন আর না করেন এটা ভাগ্য, যেই যান। আমি আমার সব কিছু দিয়ে আমি আমার জনগণের কষ্টগুলো আমি দূর করে দিব। কারণ আপনার স্বামীর বাড়ি কোন জায়গায়? আমার স্বামীর বাড়ি হচ্ছে মৈয়াসর, যে 39 নং ওয়ার্ডে মৈয়াসর। আমার বাবার বাড়ি মেন বাবার বাড়ি হচ্ছে আপনার এই যে শেরপুর, দিনাজপুর। তারপরে আমার দাদা তারা হবিগঞ্জ বর্তমানে বসবাস করেন। আমার মাও নেই, বাবাও নেই। এখন বর্তমানে 3টা ওয়ার্ডের জনগণই আমার মা, আমার বাবা। ওনাদের দোয়া নিয়ে আমি ওনাদের জন্য কাজ করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে ওটাই বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার সততা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সম্মতি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের জন্য আমি যেন কাজ করতে পারি, কিন্তু যতটুকু করি যেন আমি সততা নিয়ে করি। আমার যদি কোনো ভুল হয় তাহলে আপনারা শুদ্ধ করে দিবেন, কারণ আপনারাই আমার অভিভাবক, আপনারাই আমার সব কিছু। 3টা ওয়ার্ডের আমার মুরব্বীগণকে বলবো, আপনারাই আমার মা, আপনারাই আমার বাবা। এবং আপনারা আমাকে কারণ ভুল করতেই পারি, কারণ যেহেতু আপনারা আছেন মুরব্বীগণ, আপনারা আমারে ধরিয়ে দিবেন আপনাদের মেয়ে হিসাবে কিংবা আপনাদের বোন হিসাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদের জন্য কোনো কিছু করে যেতে পারি। আপনাদের জন্য আপনাদের সুযোগ সুবিধা দিয়ে যেন আল্লাহ তাআলা যেন আমার মৃত্যু দেয়। তার আগে আপনারা দোয়া করবেন যে যাতে আপনাদের জন্য কাজ করা আগ পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আমারও হায়াত দান করেন। আর আমি দোয়া করবো আপনারা যাতে হায়াত দান করেন, আপনারা নিজের চোখে দেখে যান। এটি আপনাদের কাছে চাওয়া। দর্শক, আসলে আমরা যার সাথে কথা বলছি সাইবার ক্রাইম,
এটাতে কাজ করছেন এবং ভোক্তা অধিকার, কারণ যিনি অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, যারা অধিকার পাচ্ছেন না, যারা ভোক্তা অধিকার বলতে যারা যেখানে বিভিন্নভাবে ঠক খাচ্ছেন, বিভিন্ন অসুবিধা পড়ছেন, তাদের নিয়ে কিন্তু তিনি কাজ করেই আসছেন এবং দুটি সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। বর্তমান বাংলাদেশ সরকারের মহিলা লীগেও তিনি বড় একটা দায়িত্ব রয়েছেন। তিনি একটি কথাই বলেছেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, হার জিত থাকতেই পারে, আমি বিজয় লাভ করি আর নাই করি, আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই। যেহেতু তিনি বলেছেন যে ওনার বাবাও নেই, মাও নেই, কিন্তু এই 3টি ওয়ার্ডের মা বাবা যারা আছেন, বয়স্ক যারা আছেন, তারা মা বাবা আর যারা আছেন ভাই বোন, সবাইকে নিয়েই কিন্তু আমি বেঁচে থাকতে চাই। ওনার কথাগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার, মানুষের হৃদয়ে আঘাত করবে আমি বিশ্বাস করি। আর একজন জনপ্রতিনিধি আসলে এত শুদ্ধ, এত সুন্দরভাবে কথা বলছেন, যার ফলে আমি ওনার ঠিকানাটা একটু আপনাদের কাছে অ্যাড্রেস করলাম, যে এত শুদ্ধ, এত সুন্দরভাবে তিনি এত সুন্দর করে এবং গুছিয়ে গাছিয়ে কথা বলা ওনার পক্ষে সম্ভব হয়েছে। উনি যেহেতু একটি দলে অংশগ্রহণ করছেন এবং 2-3টি সংস্থার সাথে কাজ করছেন, তো যেই মানুষটি সংস্থার সাথে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে, সেই মানুষটি যদি আপনাদের জনপ্রতিনিধি হয়ে আসে, তাহলে কতটুকু আপনাদেরকে সে সন্তুষ্ট করতে পারবে, আপনাদের অধিকার ফিরিয়ে দিতে পারবে, সেটা আপনাদের উপরেই বিবেকটি ছেড়ে দিলাম। এখনও সময় আছে, আপনারা ভেবেচিন্তে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, অবশ্যই বুঝে শুনে ভালো ব্যক্তিকে দিবেন। তো আজকে আমরা যে সাক্ষাৎকারটি নিয়েছি 37, 38 ও 39 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন আসন্ন নির্বাচন জুনের 21 তারিখে, সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে প্রার্থী মাহমুদা আক্তার রিনা, সেই রিনার অনেক বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আবির হোসেন সাগর, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সেই প্রত্যাশা আশা রাখছি। কি আর কিছু বলবেন? কালকে থেকে এসএসসি ছাত্রীদের পরীক্ষা, ওনাদের জন্য শুভকামনা রইল এবং ওনারা যাতে ভালোভাবে পরীক্ষার রেজাল্ট করে নিয়ে আসে, তার জন্য আমি ওনাদের জন্য দোয়া করি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে যারাও রেজাল্ট দিয়ে বাড়াবেন, ওনাদের একটা ভবিষ্যৎবাণী আশা করে। তো এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রী ভাই ও বোন ও আমার ছেলে মেয়েদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। ধন্যবাদ। আসলে খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেহেতু আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা করেছেন এবং সবাইকে অভিনন্দন দিয়েছেন। যারা রেজাল্ট ভালো করবেন সকলের জন্য রয়েছে অভিনন্দন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।